আরে বাবা, আস্তে ঢুকাও, ব্যথা পাচ্ছি তো। এই তো বাবু, হয়ে গেছে। ও মা গো, তুমি কি পাগল? বললাম না ব্যথা পাচ্ছি। প্রথম প্রথম আমার মনে হয় কয়েকবার পড়লেই ইজি হয়ে যাবে, তখন আর ব্যথা পাবে না। লাগবে না। তোমার কি দয়া মায়া বলতে কিছু নেই? দেখো, পাটা ফুলে লাল হয়ে গেছে। সরি, আমি বুঝতে পারিনি এমন হবে। ওই, আমার লাগবে না এসব। সরো আমার পাশ থেকে। বললাম তো ভুল হয়ে গেছে, একটু ওষুধ লাগিয়ে দিই। আচ্ছা দাও, তবে আস্তে আস্তে দিও। পায়ে কিন্তু অনেক ব্যথা। ঠিক আছে। জান্নাত আমার মিষ্টি বউ। বিয়ে হয়েছে কিছুদিন হলো। আজ শখ করে ওর জন্য একজোড়া জুতা এনেছিলাম, কিন্তু সাইজ ছোট হয়ে গেছে। আর পায়ে ঢুকাতে গিয়ে যত সমস্যা। মেয়েটা অনেক ব্যথা পেয়েছে। জান্নাতের সাথে আমার কিভাবে বিয়ে হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। কিছুদিন আগের ঘটনা। শাওন, ওই দেখ ভাবি আসছে। এই শালা, তোর বলছি না ওকে আর ভাবি বলবি না? মনে মনে তো এখনো তাকে ভালোবাসিস, আর আমি বললেই দোষ। ছাড় না এসব কথা, চল মাঠে যাই। আচ্ছা চল। এই শাওন, দাঁড়াও। শাওন, ভাবি তোকে ডাকছে। আমি আবিরের দিকে রাগে চোখে তাকিয়ে পেছন ফিরে দেখে নিশাদ সে ছেলেটাকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমার মাথা রাগে ফেটে যাচ্ছে। রাগটা কোনো রকমে কন্ট্রোল করে দ্রুত সেখান থেকে চলে আসলাম। আসার সময় সে অনেকবার আমার নাম ধরে ডেকেছিল, কিন্তু আমি তার কথা শোনার অবস্থাতে নেই। খুব ইচ্ছে ছিল সে তার ভুলগুলো বুঝিয়ে আমার কাছে ক্ষমা চাইলে আবারও আপন করে নেব, কিন্তু না, সে সাথে করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে। এই তো মাসখানেক আগের কথা। আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এমন সময় আমাদের ক্লাসমেট বিপ্লব ফোন দিয়ে বলল নিশাদ ক্যাম্পাসের এক সিনিয়র ছেলের সাথে কথা বলছে। যা শুনে আমার হৃদয়ে কষ্টের ঝড় বইতে লাগলো। আর দেরি না করে বাইক নিয়ে যত দ্রুত সম্ভব কলেজে চলে আসলাম। আর এসে যা দেখলাম তা দেখে আমি খুব রেগে নিশাদের কাছে গিয়ে বললাম, নিশাদ একটু এদিকে আসো। ওই নিশাদ কেন যাবে? দেখছিস না আমি ওর সাথে কথা বলছি। নিশাদ তুমি আসবে নাকি? তুমি যাও, আমি আসছি। নিশাদ ও কে রে? এভাবে চোখ গরম করে কথা বলছে। ও আমার ফ্রেন্ড। গুড, তাহলে আমি আসছি। আল্লাহ হাফেজ। আমি ওর ফ্রেন্ড ছিলাম, বয়ফ্রেন্ড হয়ে গেলাম জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমি তো কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করি না। সো আজ থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। কথাগুলো বলে কলেজ থেকে বেরিয়ে এলাম। সেই দিন আমি নিশাদের উপর রেগে থাকা সত্ত্বেও আমার রাগ ভাঙাতে একবারও কল দেয়নি। এভাবেই আমাদের সম্পর্কের ভাঙন ধরল। কিন্তু পরের দিনে মনে হলো আমি তাকে কোনো কারণে ভুল বুঝিনি তো। হতে পারে। নিশাদের সাথে এই বিষয়ে কথা বলে সবটা ক্লিয়ার করবো ভেবে কলেজে গেলাম। কিন্তু আজও নিশাদ কালকের মতোই ছেলেটার সাথে কথা বলছিল। দেখে মনে হলো মন খারাপ। সেটা আমি দেখে কি করব? তাদের পার্সোনাল বিষয় আমার জেনে কাজ নেই। এই ভেবে আর ক্লাসে না গিয়ে বাসায় চলে আসলাম। চলুন কিছুদিন আগের ঘটনা শুনে আসে। চোখের পানি মুছে মাঠে এসে দেখে সবাই ভলিবল খেলছে। আবিরও দৌড়ে এসে সবার সাথে যোগ দিল। আমি মাঠের একপাশে বাউন্ডারির উপরে বসে ওদের খেলা দেখছি। পরের দিন সকালে কলেজ যাওয়ার সময় নিশাদ আবারও ডাকল, কিন্তু আমি ওর কথা কানে না নিয়ে যত দ্রুত সম্ভব কলেজে এসে ক্লাসে ঢুকে বসে আছে। আজ আমি অনেকটা লেট করে বেরিয়েছে, যেন নিশাদের সাথে দেখা না হয়। মনে হয় এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল। নিশাদ সায়েন্সের আর আমি কমার্সের, তাই আমাদের ক্লাস আলাদা। আর 5 মিনিট পরে ক্লাস শুরু হবে, তাই সে চাইলেও আমার ক্লাসে আসতে পারবে না। ক্লাস শেষে দ্রুত কলেজে গেটের দিকে যাচ্ছে। যেই বের হতে যাব তখন নিশাদ কোত্থেকে যেন আমাকে ধরে ফেলল। এই, তোমার সাথে আমার কথা আছে, একটু শোনো প্লিজ। মুড নেই। প্লিজ। আচ্ছা বলুন। তুমি আমার সাথে এমন করছো কেন? আপনার সিনিয়র বয়ফ্রেন্ড কেমন আছে? এই কি বলছো, সিনিয়র বয়ফ্রেন্ড মানে? তুমি কি আমার সিনিয়র নাকি? এই যে মিস, আমি আপনার বিএফের কথাই বলছি। এখানে আমার কথা কেন আসছে? শাওন, আমার কিন্তু এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। তোমার কি হয়েছে বলো না। শুনুন, এসব বাজে কথা শোনার টাইম আমার নেই। এই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। ভালোবাসি বলে এমন করে কষ্ট দিবি? এই ছাড়ুন, সব দেখলে কি হবে? সেটা তোর না ভাবলেও চলবে। তুই শুধু আমার শো। তোর সম্মানের কথা ভাববার বিষয়টাও আমার। এই কি করছেন? জোরে ধরছেন কেন? আপনার বিএফ এসে যাবে তো। এই, আর রাগ উঠাস না প্লিজ। তুই আমাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিস। এবার কিন্তু তোকে মেরে ফেলে তারপর আমি নিজেও মরে যাব। কেন মরবেন? জাস্ট ফ্রেন্ডের জন্য কেউ মরে নাকি? তোকে ভাইয়ের সামনে ফ্রেন্ড বলায় আমার সাথে এমন করছিস? তুই খুব খারাপ। এই একদম মিথ্যে বলবে না। আমি জানি আপনার কোনো ভাই নেই।
এখন ছেড়ে চলে গেছে বলে বয়ফ্রেন্ডকে এক্সের কাছে ভাই বানিয়ে দিচ্ছেন? নিশাদ আমার কথাগুলো শুনে ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। ছি, তুই আমাকে এতটাই নীচ ভাবিস? ও আমার সিনিয়র মামাতো ভাই ছিল, কিছুদিন আগেই আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে আসছে। তোকে আমি কতটা ভালোবেসেছি আর তুই আমাকে প্লে গার্ল বানিয়ে দিলি। আমি নিশাদের কথাগুলো শুনে তার সামনে অপরাধীর বেশে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ কান্না করে চলে যাচ্ছিল। আমি তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সে চলে গেল। আমি রাগের মাথায় তাকে খুব বড় বাজে কথা বলে ফেলেছে, যেটা আমার একদমই উচিত ছিল না। নিশাদ কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। আমি কিছুক্ষণ সেখানে হয়ে দাঁড়িয়ে থেকে বাসার দিকে হাঁটছি। কলেজ ছুটি হওয়ার সব রিক্সা বেরিয়ে গেছে। হঠাৎই আবির ওর বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। শাওন, উঠে আয়। না থাক, তুই যা, আমার ভালো লাগছে না। আমি সবটাই শুনেছি। তুই শুধু শুধু ভাবিকে কষ্ট দিছিস। এখন সে অভিমান করে চলে গেছে। কি করবো বল? আমি নিশাদের পাশেও ছেলেটাকে দেখে ঠিক থাকতে পারিনি। এখন চল বাসায় যাই। কাল কলেজে এসে ভাবির কাছে মাপ চেয়ে নিস। তারপর আবিরের সাথে ওর বাইকে করে আসলাম। রুমে এসে নিশাদকে কয়েকবার কল দিলাম, কিন্তু সে ফোন বন্ধ করে রেখেছে। এতদিন আমিও তার কল রিসিভ করিনি। পাগলিটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এই ভেবে বাসা থেকে বেরিয়ে নিশাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু নিশাদ বের হচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে এসে বসলাম। কিছুই ভালো লাগে না। এমন সময় নিশাদের মামাতো ভাই এসে আমার কাঁধে হাত রাখল। তারপর আমার পাশে বসে সেই দিনের ব্যবহারের জন্য সরি বলল। উনি নাকি জানতেন না আমি নিশাদের বয়ফ্রেন্ড। নিশাদকে উনি নিজের ছোট বোন মনে করেন। আজ কলেজ থেকে আসার পর নিশাদ নাকি রুমের দরজা লাগিয়ে খুব কান্না করছে। আমি বাসায় এসে আবারও নিশাদের নাম্বারে কল দিলাম। এবার রিং হলেও সে ধরল না। পরের দিন সকালে কলেজের সময় নিশাদকে ডাক দিলাম, কিন্তু নিশাদ কোনো কথা না বলে রিক্সা নিয়ে চলে গেল। টিফিন পিরিয়ডে ক্যাম্পাসে এসে বসে আছে, কিন্তু নিশাদ আজ ক্লাস থেকে বের হয়নি। আমার খুব একা একা ফিল হচ্ছে। ছুটির সময় তার হাত ধরলে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। এখন কি করব? সে তো চলে যাচ্ছে। এমন সময় মনে হলো, শাওন, এটা কোনো সিনেমা নয় যে তাকে একবার হারিয়ে আবারও ফিরে পাওয়া যাবে। তোকে যা করার এখনই করতে হবে, তা না হলে তোর নিষেধকে হারিয়ে ফেলবে। কথাটা মনে হতে দৌড়ে নিষেধের কাছে চলে আসলাম। নিষেধ প্রায় রিক্সায় উঠে পড়েছিল। আমি তার হাত টেনে ধরতে এক ঝটকায় ছাড়িয়ে নিল। তারপর গিয়ে রিক্সায় বসতে আমি তার পাশে বসলাম। সাথে সাথে নিষেধ নেমে গেল। আমি রিক্সাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বললাম। এখন আশেপাশে আর কোনো রিক্সা নেই, কলেজ ছুটে, তাই সবাই রিক্সা নিয়ে চলে গেছে। নিষাদ হেঁটে অনেক দূর চলে গেছে। আমি তার পেছন পেছন দৌড়াচ্ছে। হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে গেল, সেই সাথে মেঘের গর্জন। নিষাদ বিদ্যুৎ চমকালে অনেক ভয় পায়। কিছু দূর যেয়ে দাঁড়িয়ে পড়ল। আমি এতক্ষণে তার কাছে চলে আসছে। আমি তার কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নিষাদ আমাকে সরাতে গেলে আবারও মেঘের গর্জন শুনে ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আবারও চলে যেতে চাইলে ওর হাত ধরে দাঁড় করিয়ে দিলাম। সরি নিষাদ, প্লিজ এভাবে চলে যেও না। সেদিন আমি যখন তোমাদের দেখে রেগে চলে আসলাম, তুমি আমাকে একটা কলও দাওনি। পরের দিন তোমাকে ভুল বুঝেছি ভেবে কলেজে এসে আবারও দুজনকে একসাথে দেখে আমি খুবই কষ্ট পাই। তাই আজ রাগ করে তোমাকে কথাটা বলে ফেলছে। বিশ্বাস করো, আমি কথাটা মন থেকে বলিনি। আমি এসব শুনতে চাইনি, সামনে থেকে সর। তুমি তো আর আমাকে ভালোবাসো না। আমি একটা বিশ্বাসঘাতক তোমার সাথে প্রতারণা করেছি। প্লিজ যেও না। তুমি আমার সাথে কোনো রকম প্রতারণা করোনি, বরং আমি তোমাকে সন্দেহ করেছে। নিষাদ কিছু বলতে যাবে তার আগে বিদ্যুৎ চমকালো। নিষাদ আবারও আমাকে জড়িয়ে ধরল। এবার আমি তাকে শক্ত করে ধরে নিলাম, যেন চলে যেতে না পারে। এই ছাড়ো আমাকে, না হলে গণধোলাই খাওয়াবো। আজ ছেড়ে দিলে আর ধরতে পারবো না। প্রয়োজন পড়লে বিয়ে করে বেঁধে রাখবো, কিন্তু তুমি কোথাও যাবে না, ব্যাস। কেন, আমি কি হারিয়ে যাচ্ছি কোথাও যে বেঁধে রাখতে হবে? রাখবো তো। চলো, তোমাকে আজ আমাদের বাসায় নিয়ে গিয়ে আব্বু আমার সামনে পরিচয় করে দেব, আর বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তার আগে এটা বলো, ওইদিন আমি রেগে চলে আসে কল দাওনি কেন? কল দিয়ে যদি বলে দিতে ছেলেটা তোমার ভাই হয়, তাহলে কি আমি তোমাকে ভুল বুঝতাম? সরি, ফোনটা লিজা ওদের বাসায় নিয়ে গেমস খেলেছিল। রাতে আর আনতে যেতে পারিনি, তাই তোমাকে কল দিতে পারিনি। এই, তোমাদের বাসায় আজ না, প্লিজ, আমার খুব লজ্জা লাগছে। অন্যদিন যাব প্লিজ। খুব লজ্জা না? বিয়ের পর এসবের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি আর ওয়েট করতে চাইছি না, সো আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। এই বলে নিষাদের কপালে আলতো করে চুমু দিলাম। যাও তো, দুষ্টুমি করো না।
হুম, তাহলে আর কথা না বাড়িয়ে তোমার শ্বশুর শাশুড়ির মন কিভাবে জয় করবে সেটা নিয়ে ভাবো। হুম। এই তো আমার লক্ষ্মী বউটা। উম, চলো এবার বৃষ্টি নামবে, দুজনে ভিজে যাব। এখানে কোনো দোকানও নেই যে দাঁড়াতে পারবো। ভালোই হবে, আমরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজবো। কতদিন হলো বৃষ্টিতে ভিজি না। এই একদম না, আজ তুমি প্রথম আমাদের বাসায় যাচ্ছ, ভিজে গেলে কেমন দেখায়? আচ্ছা, ভিজবো না। আমরা কথা বলছিলাম, এমন সময় একটা রিক্সা পাশ দিয়ে যাচ্ছিল। রিক্সাটাকে দাঁড় করিয়ে দুজনে উঠে বসলাম। বাসার সবাই নেমে গেটের কাছে আসতে আব্বুর সাথে দেখা। কি ব্যাপার শাওন, তোর কলেজ থেকে আসতে এত লেট হলো কেন? আর তোর সাথে এই মেয়েটাকে? আব্বু, ও তোমার হবু বৌমা। কি বলছিস? তাহলে তুই কলেজে এসে প্রেম করে বেড়াস? তবে ভালোই করেছিস। আমরা বিয়ের কথা বললে তুই রাজি হতি না। এখন নিজে যখন মেয়েটাকে পছন্দ করেছিস, তাহলে আমরা তোদের বিয়েটা দিয়ে দিতেই পারি। আমি আব্বুর কথা শুনে খুবই অবাক হলাম। আব্বু তো সহজে আমাদের মেনে নিচ্ছে কেন? মানে আব্বু, তুমি কি বলতে চাইছো? আমি আর তোর আম্মু তোর জন্য মেয়ে দেখতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম তুই যে বোকা, প্রেম তো করতেই পারবি না, কিন্তু তুই আমাদের ধারণা ভুল প্রমাণিত করেছিস। সাব্বাস, ওকে নিয়ে ভিতরে আয়। কথাটা বলে আব্বু বাড়ির ভেতর চলে গেল। এই আঙ্কেল এসব কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না। ভেতরে চলো, তারপরই বুঝে যাবে। তারপর নিশাদকে নিয়ে ভেতর আসতে আম্মু নিশাদকে নিয়ে তার পাশে বসালো। আমি আম্মুকে নিশাদের ছবি দেখেছিলাম, আম্মুর ওকে খুব পছন্দ হয়েছে। আম্মু আমাদের রিলেশনের ব্যাপারে অনেক আগে থেকে জানে। আব্বু নিশাদকে খুব পছন্দ করেছেন। সবাই মিলে কিছুক্ষণ গল্প করে নিশাদকে ওদের বাসায় দিয়ে আসলাম। আব্বু কাল সকালে নিশাদের আব্বুর সাথে কথা বলে আমাদের বিয়ে দিয়ে দেবেন। পরের দিন আমাদের কলেজ মাঠে একটা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে, তাই কলেজ বন্ধ। সকাল 10টা বাজে, বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। নিশাদ ফোন দিয়ে বলল রাস্তায় এসে দেখা করতে। আমি সেখানে যেতে নিশাদ যা বলল সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শাওন, আজ সকালে আমি আমার বান্ধবী ফারিয়াদের সাথে হাঁটতে বেরিয়েছিলাম। সেই সময় বিপ্লব এসে আমাকে প্রপোজ করে। আমি ওকে না করে দেই আর বলি আমি তোমাকে ভালোবাসি। তাই বিপ্লব আমাকে হুমকি দিয়েছে, ওরা নাকি তোমাকে মারবে। নিশাদ কথাগুলো বলার সময় খুব কাঁদছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কেঁদো না জান, বিপ্লব আমার কিচ্ছু করতে পারবে না। তুমি হয়তো জানো না, আমাদের সম্পর্কের ভাঙন ধরাতে সে বিপ্লবী আমাকে কল দিয়ে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলে। তারপর আমি কলেজে এসে তোমাদের দেখিয়ে রেখে যাই। কি বলছো? বিপ্লব এইসব করেছে? তুমি কিচ্ছু ভেবো না, আমি ওকে এমন মার মারবো, তোমাকে কেন আর কোনো মেয়েকে প্রপোজ করতে পারবে না। এই তুমি এসবে যেও না প্লিজ। তোমার কিছু হলে আমার কি হবে? নিশাদ সত্যি খুব ভয় পাচ্ছে, তাই আবিরকে কল দিয়ে বিপ্লবের একটা ভালো মতো ব্যবস্থা করতে বললাম। ওকে, আমি যাচ্ছি না। ঠিক তখনই আমাদের পাশ দিয়ে ফুচকাওয়ালারা যাচ্ছিল। এই নিশাদ, ফুচকা খাবে? হ্যাঁ। ওকে। তারপর ফুচকাওয়ালা চাচাকে বললাম, চাচা 1 প্লেট ফুচকা দেন তো। আমি বলতেই চাচা বেশ ঝাল দিয়ে ফুচকা বানিয়ে নিশাদকে দিল। এত ঝাল দেখে আমার কেমন যেন লাগছে, কিন্তু নিশাদ খুব আনন্দের সাথে ফুচকাগুলো খাচ্ছে। খাওয়া শেষে চাচাকে টাকা দিলে চলে গেল। আচ্ছা নিশাদ, এই মেয়েরা তো ঝাল খায় কিভাবে? জানি না, কিন্তু আমার ফুচকার ঝাল খুব ভালো লাগে। বুঝেছে, সে ঝাল সুযোগ পেলে আমার উপরও খাটবে। তুমি যদি সেরকম কিছু করো তাহলে তো খাটাতেই হবে। সেরকম মানে কিরকম? সেটা সময় হলেই বুঝতে পারবেন। এখন চলুন একটু দুজনে মিলে হাঁটি। হ্যাঁ চলো। দুজনে কিছুক্ষণ হেঁটে এসে পার্কের বেঞ্চে বসলাম। নিশাদ আজ অনেকদিন পর আমার কাঁধেই মাথা রাখল। আমি তাকে পরম আবেশে জড়িয়ে নিলাম। জানি না পাগলিটার মধ্যে কেমন আছে যা আমাকে তার কাছে যেতে চুম্বকের মতো আকর্ষণ করে। মনের ভেতর এক অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে হয় সে আমার খুবই আপন, যাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগে। হঠাৎ নিশাদ আমাকে মৃদু ধাক্কা মেরে বলল, এই শাওন, সেই কখন থেকে ডাকছি, কোথাও হারিয়ে গেলে নাকি? তোমার মাঝে। কি আমার মাঝে? হারিয়ে গেছি তোমার মাঝে। কি জাদু আছে বলো তোমার গালে, ঠোঁটে? হে যাও তো, সব সময় শুধু দুষ্টুমি। আমার দুষ্টুমিগুলো শুধু তোমায় ঘিরে। খুব ভালোবাসো আমায়? বড় বেশি ভালোবাসে। আমার ভালোবাসে শুধু তোমারই জন্য। তাই? হ্যাঁ। এখন চলো বাসায় যাই। না, একটু পর। এখন না গেলে আম্মু বকা দিবে।
অনেকক্ষণ হলো বাসা থেকে বেরিয়েছি। বকবে না। তুমি বাসায় গিয়ে আমার শাশুড় আম্মুকে বলবে তোমার হবু স্বামীর সাথে ছিলে। এটা বলে আম্মু আমাকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে পেঁয়াজ ভর্তা বানাবে। শোনো, উনি কিছু বলবেন না, কারণ আব্বু এখন তোমাদের বাসায় বিয়ে ডেট ফিক্সড করতে গেছেন। কি বলছো, সত্যি? নিশাদ খুব খুশি হয়ে কথাটি বলল। আমি তাকে জড়িয়ে ধরে নিশাদের নাকে নাক ঘষে বললাম, হ্যাঁ সোনা, সত্যি। আচ্ছা নিশাদ, আর মতো এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছে, তাই না? হ্যাঁ, কিন্তু এসব কেন বলছো? তুমি কি অনার্সটা কমপ্লিট করতে চাও? হ্যাঁ চাই, কিন্তু আমাদের বিয়ে হলে আমি আর পড়তে চাই না। কিন্তু কেন? কারণ আমাদের বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে গেলে বিপ্লবের মতো এরকম অনেকেই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইবে। আমি অন্য কারো হিংসার কারণে তোমাকে কষ্ট দিতে বা কষ্ট পেতে কোনোটাই চাই না। নিশাদ, আমিও ঠিক এটাই চাইছিলাম, শুধু তোমার ইচ্ছেটা জানার ছিল। আমি যদি বিয়ের পরেও পড়তে চাইতাম তাহলে কি তুমি আমাকে পড়াতে? হ্যাঁ পড়তাম, তবে তবে কি? তবে আমাকে তোমার সিকিউরিটি গার্ড হয়ে থাকতে হতো, যেন কোনো ছেলে তোমার ধারে কাছেও না ঘেঁষতে পারে, এমনকি তোমার মামাতো ভাইও না। তাহলে আমি পড়তে চাই। নিশাদের এমন কথা শুনে আমি ওর দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলাম। নিশাদ এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, আমি আর পড়বো না। তুমি থার্ড ইয়ারের এক্সামটা দিতে দিও প্লিজ। সত্যি? হ্যাঁ জান, সত্যি আমি শুধু তোমাকেই চাই। আমি তো আর বিয়ের পর চাকরি করতে যাব না, তাই পড়ার জন্য আমাদের ভালোবাসাটা নষ্ট করতে চাই না। খুব খুব ভালোবাসে তোমায়। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু বাবু।